ছেলে হয়েও মেয়ের ছদ্মবেশ নিয়ে শহরে একের পর এক পতিতা মেয়েদেরকে গায়েব করে নির্মমভাবে হত্যা করত এই রহস্যময় লোক। মেয়েদের আর্তনাদ যেন তার কাছে ছিল এক পৈশাচিক আনন্দের উৎস। পুলিশ যখন তদন্তে নামে তখনও এই ভয়ঙ্কর খুনের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ খুঁজে পায় না। কি ছিল এই খুনের আসল রহস্য, আর পুলিশ কি পারবে এই নৃশংস ঘটনার পেছনের সত্যিটাকে উদ্ঘাটন করতে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো 2011 সালে মুক্তিপ্রাপ্ত মার্ডার 2 সিনেমার গল্পটা, যার গল্পটা এতই টুইস্টে ভরপুর যে আপনি এক মুহূর্তের জন্যও বোর হবেন না। তাই আর দেরি না করে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মধ্যরাতে কলগার্লরা রাস্তায় ক্লায়েন্টদের জন্য অপেক্ষা করছিল। তাদের মধ্যে একটা মেয়ে ছিল যার নাম জ্যোতি। তো তার সামনে একটা গাড়ি এসে থামলে জ্যোতি সেটাতে উঠে পড়ে। তাকে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর সেখানে সে একজন মহিলার সামনে ডান্স করে তাকে স্যাটিসফাই করার চেষ্টা করছিল। একসময় ওই মহিলা হঠাৎ করেই ধারালো একটা অস্ত্র দিয়ে আঘাত করে নৃশংসভাবে জ্যোতিকে হত্যা করে। আর সেই সময় আমরা জ্যোতির চিৎকার শুনতে পাই। সাইকো মহিলাটা জ্যোতির চিৎকার রেকর্ড করে রাখে। যদিও এখানে মহিলাটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে আমরা সামনেই জানতে পারবো এই ব্যক্তি আসলে কে। এরপর মুভির দৃশ্য শিফট হয়। আমরা দেখতে পাই একটা ছেলে কবরস্থানে এসেছে। ছেলেটার নাম অর্জুন বাগাওয়াত। সে সময় পেলেই কবরস্থানে এসে তার মায়ের কবরে ফুল রেখে যায়। অর্জুন আগে পুলিশ অফিসার ছিল, কিন্তু সে দেখে পুলিশের চাকরিতে সৎ থাকা সম্ভব নয়। তাই সে চাকরি ছেড়ে দিয়ে নিজের ইচ্ছেতেই টাকার বিনিময়ে কন্ট্রাক্টে কাজ করা শুরু করে। তো কবরস্থান থেকে বেরিয়ে আসার পর অর্জুনের কাছে একটা কল আসে। সে জানতে পারে কিছু লোক তার পাওনা টাকা ফেরত দিতে চাচ্ছে না। এরপর অর্জুন ওই লোকেদের ডেরায় এসে তাদেরকে ইচ্ছা মতো পেটাতে থাকে এবং তার পাওনা টাকা আদায় করে নেয়। অর্জুন টাকা নিয়ে বাইরে বেরিয়ে দেখতে পায় সামির ভাই দাঁড়িয়ে আছে। সামির ভাই সেই ব্যক্তি যার কাছ থেকে অর্জুন বেশিরভাগ সময় কাজের কন্ট্রাক্ট নিয়ে থাকে। সামির ভাই মূলত দালাল। সে মেয়েদের নিয়ে ব্যবসা করে থাকে। এছাড়াও তার আরো বিভিন্ন অবৈধ ব্যবসা বাণিজ্য রয়েছে। তো সামির ভাই এবার অর্জুনের কাছে এসেছে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। সে যে সমস্ত কলগার্ল নিয়ে কাজ করত তারা সবাই হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। সামির ভাই গায়েব হয়ে যাওয়া মেয়েদের ছবি অর্জুনকে দেখাতে থাকে। ওদের মধ্যে জ্যোতি নামের মেয়েটার ছবিও ছিল, যাকে আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। সামির ভাই অর্জুনকে বলে সে যেন ওই মেয়েদের এবং কে তাদের গায়েব করছে সেই লোকটাকে খুঁজে বের করে। এই কাজের জন্য অর্জুন সামির ভাইয়ের কাছে 5 লাখ টাকা দাবি করে আর 2 লাখ টাকা অগ্রিম নিয়েও নেয়। এরপর সে একটা চার্চে যায়, কিন্তু ভেতরে ঢোকে না। আসলে ঈশ্বরের উপর থেকে তার বিশ্বাস উঠে গিয়েছে। চার্চার সিস্টার আসলে সে ওই 2 লাখ টাকা সেই অনাথ বাচ্চাদের দেখভালের জন্য দিয়ে দেয়। অর্জুন নিজেও অনাথ। পৃথিবীতে বলতে গেলে কেউই নেই তার। অনাথ হওয়ার কষ্টটা সে জানে, আর এজন্যই তাদের সহযোগিতা করার যথাসাধ্য চেষ্টা করে। তো এবার আমরা অর্জুনের গার্লফ্রেন্ড প্রিয়াকে দেখতে পাই। প্রিয়া পেশায় একজন মডেল, আর সেও অর্জুনের মতোই অনাথ। ওরা দুজন একসঙ্গে রয়েছে প্রায় 3 বছর, কিন্তু অর্জুন কখনো প্রিয়াকে বলেনি সে তাকে ভালোবাসে কিনা। তবে প্রিয়া কিন্তু অর্জুনকে পাগলের মতো ভালোবাসে। আজ অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর পর প্রিয়া অর্জুনকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি তোমার ভালোবাসা নাকি শুধুই প্রয়োজন? অর্জুন বলে, তুমি আমার অভ্যাস। এই কথা শুনে প্রিয়ার মন খারাপ হয়ে যায়। অর্জুন যাওয়ার আগে প্রিয়াকে কিছু টাকা দেয়, কিন্তু প্রিয়া সেটা নিতে চায় না। তখন অর্জুন বলে, টাকাগুলো না রাখলে কিন্তু আমি আর কখনো তোমার কাছে আসবো না। সেই কথা শুনে প্রিয়া টাকাগুলো রেখে দেয়। অবশ্য তার টাকাগুলোর এখন প্রয়োজনও ছিল। এরপর অর্জুন সেই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে দেখা করে যে জ্যোতিকে শেষবারের মতো ড্রপ করেছিল। ড্রাইভার অর্জুনকে ওই জায়গা দেখিয়ে দেয় আর বলে সে এখানে জ্যোতিকে নামিয়ে দেওয়ার পর অন্য একটা গাড়ি এসে জ্যোতিকে নিয়ে যায়। ট্যাক্সি ড্রাইভার জ্যোতির মোবাইলটা অর্জুনকে দেয়, যেটা সেদিন সে ট্যাক্সিতে ফেলে গিয়েছিল। ড্রাইভারের কথাগুলো শুনে অর্জুন একটু হতাশ হয়ে যায়, কারণ তেমন গুরুত্বপূর্ণ কিছুই সে জানতে পারলো না। এবার আমরা সেই মহিলাকে দেখতে পাই যাকে গল্পের একদম শুরুতে দেখেছিলাম। মহিলাটা দুটো কালো বড় ব্যাগে লাশ নিয়ে টানতে টানতে একটা কূপের কাছে আসে। তারপর ওই দুটো ব্যাগ কূপের ভেতর ফেলে দেয়। তখন দেখা যায় কূপের ভেতর এমন আরো অনেক লাশ ভর্তি কালো ব্যাগ পড়ে আছে, যা সত্যি অনেক ভয়াবহ ব্যাপার। যে দুটো লাশ এখন ফেলা হলো ওই দুটো লাশ দুজন ফরেনার মেয়ে ছিল। তো ওই দুজন ফরেনার মেয়ের নিখোঁজ হওয়াতে সারা শহরে শোরগোল পড়ে গিয়েছিল। টিভিতে তাদের নিখোঁজ সংবাদ দেখানো হচ্ছিল। পুলিশও এই কেস নিয়ে বেশ চাপে ছিল, কারণ ওই ফরেনার মেয়ে দুটো বেশ পাওয়ারফুল ফ্যামিলির। এদিকে অর্জুন আবারও সামির ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে। তাকে বলে ওই সাইকো লোকটাকে ধরতে হলে আমাদেরও ফাঁদ পাততে হবে, তাই তুমি আরো মেয়েদেরকে পাঠাতে শুরু
শুরু করো এবং ওদের ওপর নজর রাখো। মেয়েরা যখন যেখানে যাবে সমস্ত খবর আমাকে দেবে। কিন্তু সামির ভাই বলে আমাদের দলের কোনো মেয়েরাই কাজ করতে যেতে যাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। সেটা শুনে অর্জুন বলে ওদের মুখের ওপর টাকার বান্ডেল ছুঁড়ে মারো, তাহলে এমনিতেই চলে যাবে। সামির ভাইও কিছু একটা ভেবে অর্জুনের কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা রেশমা নামের একটা মেয়েকে দেখতে পাই। রেশমা গ্রাম থেকে আসা খুবই সাধারণ নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে। গ্রামে তার মা আর দুটো ছোট বোন থাকে। তার বাবা অনেক আগেই মারা গেছে। রেশমা পড়াশোনার জন্য শহরে এসেছে আর এখানে একটা হোস্টেলে উঠেছে। রেশমার মা একদিন রেশমাকে কল করলে সে তার মাকে বলে, মা আমি এখানে ভালো একটা স্যালারির চাকরি পেয়েছি, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমি সব ঋণ পরিশোধ করে দেব। মেয়ের কথা শুনে রেশমার মা অনেক আবেগী হয়ে পড়ে। তবে রেশমা কোনো চাকরি পায়নি। একদিকে পড়াশোনা, অন্যদিকে পরিবারের খরচ, সব মিলিয়ে বেচারির অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। তাই সে বাধ্য হয়ে সামির ভাইয়ের হয়ে কল গার্লের কাজ শুরু করে। ক্রিসমাস ডেতে অর্জুন প্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। প্রিয়া তাকে অনুরোধ করে আজকের রাতটা যেন সে সেখানেই থেকে যায়। অর্জুনও তার কথা মেনে নেয়। তখনই হঠাৎ সে তার জ্যাকেটের পকেটে জ্যোতির মোবাইলটা দেখতে পায়। তখন কিছু একটা ভেবে সে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে অর্জুন তার পুলিশ অফিসার ফ্রেন্ড সাদাকে ফোন করে। সাদা তখন মিডিয়া সামলাতে ভীষণ ব্যস্ত ছিল। আসলে ওই দুইজন ফরেনার মেয়ের খুন হওয়ার কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিডিয়ার লোকেরা পুলিশ স্টেশন ঘিরে রেখেছে। তো অর্জুন সাদাকে বলে তার একটা জায়গার অ্যাড্রেস এক্ষুনি দরকার। কিন্তু ওই অবস্থায় সাদা পরিস্থিতি সামলাতেই হিমশিম খাচ্ছিল। তাই সে অর্জুনকে বলে এখন তার পক্ষে কোনোভাবেই অর্জুনের সাহায্য করা সম্ভব না। ওদিকে রেশমা আবার আজকে থেকেই সামির ভাইয়ের কলগার্ল হিসেবে কাজে এসেছে। তখন সেখানে ধীরাজ নামের একটা লোক গাড়ি নিয়ে এসে দাঁড়ায় আর রেশমাকে গাড়িতে তুলে নেয়। ধীরাজ রেশমাকে নিয়ে একটা পুরনো বাংলো টাইপ বাড়িতে আসে। রেশমা তার লোকেশন সামির ভাইয়ের লোকেদের জানাতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ধীরাজ এসে তার মোবাইলটা কেড়ে নিয়ে যায়। এরপর অর্জুন সামির ভাইয়ের ডেরায় এসে তার দলের একজন ছেলেকে জিজ্ঞেস করে আজকে কতজন মেয়েকে কাজে পাঠানো হয়েছে আর কে কে তাদের অ্যাড্রেস পাঠিয়েছে। ছেলেটা বলে আজ 3 জন মেয়েকে কাজে দিয়েছি, কিন্তু তাদের মধ্যে 2 জন অ্যাড্রেস পাঠালেও রেশমা নামের মেয়েটা এখনো কোনো অ্যাড্রেস পাঠায়নি। তখন অর্জুন তাকে বলে মেয়েদের জন্য যেসব নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বারগুলো দেখাও। এরপর অর্জুন জ্যোতির মোবাইলটা চেক করে এটা জানার জন্য যে তার কাছে শেষ কোন নাম্বার থেকে কল এসেছিল। তো ওই মেয়েদের ক্লায়েন্টের পাঠানো নাম্বারের সাথে জ্যোতির মোবাইলে থাকা একটা নম্বর মিলে যায়। এটা দেখেই অর্জুন বুঝে যায় ওই নাম্বারের মালিকের সঙ্গেই রেশমা গিয়েছে, যার সাথে শেষবার জ্যোতি গিয়েছিল। অন্যদিকে আমরা ধীরাজকে দেখতে পাই। সে রেশমাকে বলে তুমি চুপচাপ এখানে বসে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। তবে রেশমা এদিক সেদিক ঘুরে দেখছিল। তখন হঠাৎ সে একটা রুম দেখতে পায় আর রুমটা দেখে রেশমা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ ওই রুমের দেওয়ালে ফ্লোরে রক্ত লেগেছিল আর একটা জায়গায় মানুষের কাটা একটা কানও পড়েছিল। সে এসব কিছু আর নিতে পারছিল না। রেশমা বুঝে গিয়েছিল সামনে তারও বিপদ আসতে চলেছে। তাই সে দৌড়ে দরজার কাছে যায় যেন দ্রুত এই নরক থেকে সে বেরোতে পারে। কিন্তু দরজার কাছে গিয়ে তাকে হতাশ হতে হয়। দরজায় বড় বড় 3টা তালা লাগানো ছিল। সে কারোর উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে দেখে ধীরাজ এসে দাঁড়িয়েছে। রেশমা তাকে দেখে আরো ভয় পেয়ে যায়। এক ভয়ঙ্কর নরকে ফেসে গিয়েছিল সে। ধীরাজকে দেখে রেশমা চিৎকার করতে থাকে, কারণ ধীরাজ নিজের পোশাক পরিবর্তন করে মেয়েদার পোশাক পরিধান করে হিজড়া সেজে এসেছে। ধীরাজ আসলে একটা সাইকো কিলার। মেয়েদের চিৎকারেই ছিল ওর আনন্দ। অর্জুন রেশমাকে বারবার কল করছিল, কিন্তু রেশমাকে পাচ্ছিল না। তার টেনশন বাড়তে থাকে। এদিকে ধীরাজ রেশমার ওপর আক্রমণ করা শুরু করে। সে একটা টেপ রেকর্ডার রেশমার কাছে রেখে তাকে জোরে জোরে চিৎকার করতে বলে, যেন মেয়েদের চিৎকারের মাঝে ধীরাজ শান্তি খুঁজে পায়। ধীরাজ বরাবরের মতোই রেশমার চিৎকার রেকর্ডিং করতে থাকে, যেমনটা আগের বারের ক্ষেত্রে সে করেছে। রেশমাও ভয়ে কান্না করতে থাকে আর ধীরাজের কাছে আকুতি মিনতি করতে থাকে। ঘরে তার মা, ভাই, বোন রয়েছে। অভাবে পড়ে সেই কাজ করতে বাধ্য হয়েছে, কিন্তু ধীরাজের মনে তো দয়া মায়া বলতে কোনো শব্দই নেই। রেশমার কোনো কথাই তার কানে যায় না। সে তো রেশমার চিৎকার উপভোগ করছিল। এরপর ধীরাজ রেশমাকে মারতে শুরু করে। তার কাছে একটা অস্ত্র ছিল যেটা দিয়ে সে মেয়েদেরকে মারত। এরপর ধীরাজ রেশমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে গেলে রেশমা সরে যায় আর তার আঘাতটা গিয়ে পড়ে তার অপর হাতে। ওদিকে অর্জুন সেই জায়গাতেই চলে আসে যেখানে ট্যাক্সি ড্রাইভার জ্যোতিকে রেখে গিয়েছিল শেষবারের মতো, কারণ অর্জুনের ধারণা ছিল ওই সাইকোর ঘর আশেপাশেই কোথাও হবে। এদিকে ধীরাজের আঙুলে হাতুড়ি লাগায় তার হাত থেকে রক্ত পড়তে থাকে। সে দ্রুত চেঞ্জ করে আবারও ছেলেদের বেশে এসে রেশমাকে টানতে টানতে সেই কূপের কাছে নিয়ে যায় এবং কূপের ভেতর ওই লাশের ওপর ফেলে দেয়। অর্জুন যেন এই প্রেশার নিতে পারছিল না। তার রেশমার জন্য প্রচন্ড টেনশন হচ্ছিল, কারণ মেয়েটার বয়স সবে মাত্র 16 বছর। অতিরিক্ত চিন্তায় তার মাথা ব্যথা শুরু করলে অর্জুন ওইখানে একটা মেডিকেল শপে ওষুধ কিনতে যায়। তখনই হন্তদন্ত হয়ে সেখানে ধীরাজ আসে আর হাতের
ক্ষতের জন্য মেডিসিন নেয়। অর্জুন তাকে দেখে জিজ্ঞেস করে সে কিভাবে এমন আঘাত পেল। ধীরাজ বলে সে বাইক থেকে পড়ে গিয়েছিল। অর্জুন ধীরাজের হাতের দিকে তাকালে বুঝতে পারে এই আঘাত বাইকে পড়ে যাওয়ার জন্য সে পায়নি, অর্থাৎ ধীরাজ মিথ্যে কথা বলছে। অর্জুনের তখন কিছুটা সন্দেহ হয়। ধীরাজ ওষুধ নিয়েই দ্রুত চলে যায়। তার সঙ্গে রেশমার মোবাইল ছিল, সে মোবাইলটা একটা ডাস্টবিনে ফেলে দেয়। ওদিকে অর্জুন কিছু একটা ভেবে রেশমার নাম্বারে আবারও কল করতে থাকে, তবে মোবাইলটা আশেপাশেই কোথাও রিং হচ্ছিল। অর্জুন সেই সাউন্ড ধরে এগিয়ে যায় আর ডাস্টবিনের ভেতর মোবাইলটা দেখতে পায় এবং এর থেকে কিছুটা দূরেই সে ধীরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে। অর্জুনের মনের সন্দেহ বাড়তে থাকে। সে জ্যোতির মোবাইলে সে লাস্ট নাম্বারে কল করলে এবার কলটা রিসিভ করে ধীরাজ, অর্থাৎ অর্জুনের সন্দেহই সত্যি হয়। ধীরাজ কল রিসিভ করে হ্যালো হ্যালো বলতে থাকে। অর্জুন তার পেছনেই দাঁড়িয়েছিল। অতঃপর সে বলে পেছনে ঘুরে তাকা। ধীরাজ পেছনে তাকালে দেখতে পায় অর্জুন দাঁড়িয়ে আছে। ধীরাজও বুঝে গিয়েছিল সে ধরা পড়ে গেছে, তাই সে দৌড়াতে থাকে। অর্জুনও তার পেছনে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ধীরাজকে ধরে ইচ্ছা মতো পেটাতে থাকে আর জিজ্ঞেস করে মেয়েরা কোথায়, ওদের সঙ্গে কি করেছে। ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে। পুলিশ ওদের দুজনকেই গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে আমরা অফিসার জনকে দেখতে পাই। একটা সময় জন এবং অর্জুন একই সঙ্গে কাজ করত, তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, কারণ জন প্রচুর ঘুষ নিত আর অর্জুন তা একদমই পছন্দ করত না। জন অর্জুনকে লকআপে রাখেন, তবে ধীরাজকে বাইরেই। জন অর্জুনকে বলে তুই তো পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিস, কিন্তু আমাদের পিছনে এখনো ছাড়িসনি। তখন অর্জুন জনকে বারবার বলছিল ধীরাজকে যেন সে না ছেড়ে দেয়। সে এখন পর্যন্ত অনেক মেয়েকে গায়েব করেছে, ওকে জিজ্ঞেস করো রেশমা কোথায় আছে। কিন্তু অর্জুনের কোনো কথাই জন পাত্তা দেয় না। তার চোখে ধীরাজ কেবল একটা ভিকটিম। জন ধীরাজকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে। তাকে জিজ্ঞেস করে তার নাম কি, সে কোথায় থাকে। ধীরাজ বলে তার নাম ধীরাজ পান্ডে, কিন্তু বাড়ির অ্যাড্রেস তার মনে নেই। সে গল্প বানিয়ে বলে যে তার মাথায় ব্রেইন টিউমার আছে, সেজন্য সে বেশি কিছু মনে রাখতে পারে না। এক কনস্টেবল এসে জনকে ধীরাজের গাড়ির পেপারস দেয়। তখন জন ধীরাজকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ধীরাজ বলে এই গাড়িটা তার এক চাচার, কিন্তু চাচার নাম কি সেটা সে ভুলে গেছে। সে তার চাচার নাম ডায়েরিতে লিখে রেখেছে, কিন্তু ডায়েরিটা তার বাড়িতে রয়ে গেছে। ধীরাজের এমন উল্টোপাল্টা কথা শুনে জনের মনেও সন্দেহ হওয়া শুরু হয়। তারপর সে ধীরাজকে জিজ্ঞেস করে তুমি সামির ভাইয়ের মেয়েদেরকে কোথায় রেখেছো, ওদেরকে কোথায় বিক্রি করে দিয়েছো। তখন ধীরাজ বলে আমি তো ওদের কোথাও বিক্রি করিনি, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দিয়েছি। এই কথা শুনে জন যেন ঝটকা খায়। সে অফিসার সাদাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে আর সাদা ধীরাজকে আটকে রাখতে বলে এবং অর্জুনকে ছেড়ে দিতে বলে। ধীরাজ তখন টেবিলের ওপরে রাখা একটা পেপারে একটা মডেলের ছবিতে কিছু একটা লিখছিল। এই মডেল আসলে প্রিয়া। কনস্টেবল ধীরাজকে বলে এই মেয়ের দিকে তাকিও না, এ অর্জুন স্যারের গার্লফ্রেন্ড। তার কথা শুনে ধীরাজ প্রিয়ার ছবিটা ছিঁড়ে নিজের পকেটে রেখে দেয়। এরই মাঝে জন এসে কনস্টেবলকে অর্জুনকে লকআপ থেকে বের করে দিতে বলে আর সে অর্জুনকে গালিগালাজ করতে শুরু করে। অর্জুনও কিছু একটা বলে যাতে জন রেগে গিয়ে লকআপে ঢুকে অর্জুনকে মারতে থাকে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখন পুলিশ অফিসার সাদা এসে এদের দুজনকে থামায়। কিছুক্ষণ পর থানায় পুলিশ কমিশনার আসে। সে সাদাকে নিজের কেবিনে ডেকে পাঠায় আর তাকে বলতে থাকে তুমি ধীরাজের কনফেশন রেডি করো আর ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো। শুধু খেয়াল রেখো এই বিষয়টা যেন বাইরের কেউ জানতে না পারে। ওপর মহল থেকে আদেশ এসেছে মেয়েদের নিখোঁজের ব্যাপারটা যেন মিডিয়া জানতে না পারে। আমাদের ওপর কিন্তু খুব চাপ আছে, কিছু যদি হয় তাহলে না তোমার চাকরি বাঁচবে আর না আমার চাকরি, তাই যা করার সাবধানে করো। এরকম আরো অনেক কথা বলে কমিশনার চলে যায়। ওদিকে জন আর অর্জুনের মধ্যে আবারও ঝামেলা হয়েছে। সাদা তাকে সেখান থেকে একটু আড়ালে নিয়ে এসে বলে তুমি প্লিজ এক রাতের জন্য আবার আগের মতো পুলিশ অফিসার হয়ে যাও, এই ধীরাজের ব্যাপারে সব ইনফরমেশন খুঁজে বের করো। সামনে নিউ ইয়ার, ততক্ষণ পর্যন্ত পুলিশ এই কেসের কোনো কিছুই করতে পারবে না। এখন যদি কেউ কিছু করতে পারে সেটা শুধু তুমি, তবে যা করো সেটা সাবধানে করবে। এরপর সাদা ধীরাজকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে ধীরাজকে জিজ্ঞেস করে তুই শুধু মেয়েদের হত্যা করিস, তাও আবার শুধু কল গার্লদের। এখন পর্যন্ত 7 জন মেয়েকে মার্ডার করেছিস, কিন্তু কেন কেন তুই শুধু নারীদেরকেই হত্যা করিস। তখন ধীরাজ বলে মেয়েদেরকে মেরে আমি আনন্দ পাই, তবে শুধু কল গার্ল না, আমি যে কোনো মেয়েকেই মারি। এরপর সাদা জিজ্ঞেস করে তুই হত্যার পর লাশগুলো কি করিস। ধীরাজ বলে আমি ওদেরকে টুকরো টুকরো করে এদিক সেদিক ফেলে দিই, কিছু অংশ মাটিতে পুঁতে দিই, কিছু ড্রেনে ফেলে দিই বা কিছু ফেলে দিই ডাস্টবিনে। কারো মাথা এক জায়গায়, পা আর এক জায়গায়, হাত আবার অন্য জায়গায়। তবে আমার না ওদের লাশ কাটার সময় প্রচন্ড আনন্দ হয়। সাদা তখন জিজ্ঞেস করে এত বড় অপরাধ করেও তুই এখনো ধরা পড়িসনি কেন। তখন ধীরাজ বলে কি আর বলবো স্যার, পুলিশ আমার বিরুদ্ধে কোনো প্রমাণই পায় না, তাছাড়া কারো সাধ্য নেই আমাকে জেলে বন্দি করার। এরই মাঝে অর্জুন আবার সামির ভাইয়ের ডেরায় যায় এটা জানার জন্য যে ধীরাজের ওই নাম্বারের মাধ্যমে এখন পর্যন্ত কোন কোন মেয়েকে পাঠানো হয়েছে। সামির ভাইয়ের চেলা ওই ছেলেটা বলে এ পর্যন্ত এই নাম্বারে কল করে 3 জন মেয়েকে ডাকা হয়েছে, আমরাও 3 জন মেয়েকেই
পাঠিয়েছি। ছেলেটা অর্জুনকে জ্যোতি আর সোনিয়ার ছবি দিলেও রেশমার ছবি দিতে পারে না, কারণ সে আজকেই জয়েন করেছে। অর্জুন ছেলেটার কাছে আরো কিছু জানতে চাইলে ছেলেটা তাকে রেশমার হোস্টেলের অ্যাড্রেস দিয়ে দেয়। এরপর অর্জুন রেশমার হোস্টেলে গিয়ে সেখানকার সিস্টারের সঙ্গে দেখা করে। অর্জুন জিজ্ঞেস করে এত ছোট একটা মেয়েকে এই কাজ করতে কেন পাঠিয়েছে। সিস্টার তাকে বলে আমাদের হোস্টেলে কেউ এমন কাজের সাথে যুক্ত নয়, কিন্তু রেশমার বিষয়টা অন্যরকম। গ্রামে তার দরিদ্র মা, ছোট ভাই বোন আছে, বাধ্য হয়ে আমরা তাই রেশমাকে এই কাজটা করার অনুমতি দিয়েছি। তো অর্জুন সেখান থেকে রেশমার ছবি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর যায় সামির ভাইয়ের কাছে। অর্জুন সামির ভাইয়ের ওপর প্রচন্ড চিল্লাপাল্লা করে কেন সে এত ছোট্ট একটা মেয়েকে এই কাজ করতে দিয়েছে। তখন সামির ভাই বলে রেশমা তো নিজেই আমার কাছে কাজের জন্য এসেছিল, কারণ ওর টাকার খুব প্রয়োজন ছিল, আর তখনই একটা ক্লায়েন্টের কল আসে, তাই আমি রেশমাকে পাঠিয়ে দিয়েছি। আর তুমিই তো বলেছিলে মেয়েদের মুখে বেশি টাকা ছুঁড়ে মারলে সে স্বেচ্ছায় চলে যাবে, আর এই প্ল্যানটাও তো তোমারই ছিল। নতুন মেয়ে পাঠালে সেই সূত্র ধরে তুমি কালপ্রিটকে ধরবে। এই কথা শুনে অর্জুনের নিজের মধ্যে অপরাধবোধ জেগে ওঠে। অর্জুন প্রচন্ড রেগে আবারও পুলিশ স্টেশনে যায় আর ধীরাজকে মারতে থাকে। তাকে জিজ্ঞেস করতে থাকে সে রেশমার সঙ্গে কি করেছে। তখন সাদা অর্জুনকে বাইরে নিয়ে গিয়ে বলে ওই লোকটা তো একটা সাইকো, ও শুধু রেশমাকেই নয় এমন আরো অনেক মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। আমার মনে হয় না এখনো কোনো মেয়ে বেঁচে আছে, রেশমাকেও হয়তো হত্যা করে ফেলেছে। কিন্তু অর্জুন এটা মানতে চায় না। সে বলে রেশমা এখনো বেঁচে আছে। এদিকে আমরা দেখতে পাই সেই কূপের ভেতর রেশমার জ্ঞান ফিরে এসেছে, অর্থাৎ রেশমা এখনো মারা যায়নি। তার নিচেই অনেকগুলো মেয়ের লাশ পড়েছিল। তবে রেশমা অন্ধকারে থাকায় সে কিছুই বুঝতে পারছিল না। সে কেবল চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু কেউ তার কথা শুনতে পারছিল না। এদিকে অর্জুন এবার এসেছে একজন উকিলের কাছে। সে উকিলকে জিজ্ঞেস করে ধীরাজকে কোনোভাবে আটকে রাখা যায় কিনা আর কিভাবে তার কঠিন সাজার ব্যবস্থা করা যায়। তখন উকিল বলে তোমাকে ধীরাজের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে, তাও আবার এক রাতের মধ্যেই, কারণ শোনা যাচ্ছে পুলিশ নাকি কাল দুপুরেই ধীরাজকে ছেড়ে দেবে। উপর মহল থেকে খুব চাপ আসছে, ওদেরও হাত পা বাঁধা। ওদিকে পুলিশ স্টেশনে একজন উকিল ধীরাজের সঙ্গে দেখা করতে আসে। সে তাকে মোবাইল দিয়ে বলে নির্মলা পান্ডে কথা বলতে চায়। ধীরাজ মোবাইল নিলে নির্মলা পান্ডে নামের হিজড়া তাকে বলে আমি তোমাদের শহরে আসছি, কাল দুপুরের মধ্যেই তোমার বেল হয়ে যাবে। অন্যদিকে কূপের মধ্যে রেশমার করুণ অবস্থা। সে এটা তো বুঝতে পেরেছে যে কোনো একটা নিচু জায়গায় তাকে ফেলা হয়েছে। সে গাছের বাকল ধরে উপরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু তাতেও ব্যর্থ হয় আর নিচে পড়ে যায়। তখন রেশমা ওইখানে হাতের কাছে একটা লাইটার খুঁজে পায়। লাইটারটা জ্বালালে সে সামনে একটা ছোট্ট সুড়ঙ্গের মতো দেখতে পায়। তার মনে একটু আশার আলো জেগে ওঠে। আর একদিকে অর্জুন ধীরাজের পকেটে পাওয়া আইডি কার্ড থেকে তার ঠিকানা বের করে ধীরাজের বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে জানতে পারে বাড়িতে ধীরাজের মা, বাবা আর স্ত্রী থাকে। ধীরাজ তার স্ত্রীকে এত অত্যাচার করেছিল যে মেয়েটা পাগল হয়ে যায়। এরপর ধীরাজের বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেয় আর ছেলে বউকে নিজেদের মেয়ের মতো করে আগলে রাখে। এরপর অর্জুন মেয়েদের অন্যান্য দালালের কাছে যায়। একজনের কাছে গিয়ে জানতে পারে তারা ধীরাজের নাম্বারে সোনিয়া নামের একটা মেয়েকে পাঠিয়েছিল। সেখান থেকে ফেরার পর মেয়েটা অনেক দিন কাজে আসেনি। অর্জুন তার কাছ থেকে সোনিয়ার ছবি এবং অ্যাড্রেস কালেক্ট করে সোনিয়ার সঙ্গে দেখা করে এবং ধীরাজের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সোনিয়া বলে স্যার ওই ছেলে কোনো পুরুষ নয়, বরং একটা হিজড়া। সেদিন আমাকে বাড়িতে নিয়ে গিয়ে বলে কাপড় খুলে নাচ করতে, আমিও তাই করতে থাকি, কিন্তু হঠাৎ করেই আমাকে প্রচন্ড মারতে শুরু করে। আমি কোনোভাবে সেদিন নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছিলাম। আমাকে এত মেরেছিল যে আমি কয়েক মাস কাজই করতে পারিনি। অর্জুন তখন তাকে বলে তুমি পুলিশকে কেন কিছু বলনি? সোনিয়া হাসতে হাসতে বলে একজন বেশ্যার কথা কে শুনবে স্যার। এরপর অর্জুন নিজের বাড়িতে আসে। রেশমার কোনো খোঁজ না পেয়ে সে প্রচন্ড হতাশ ছিল, কিন্তু বাড়িতে এসে দেখতে পায় প্রিয়া মাতাল অবস্থায় বসে আছে। প্রিয়া অর্জুনকে বলে আমি তো তোমাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কেন ভালোবাসো না? আমাকে তুমি অন্য কাউকে খুঁজে নিতে বলো, আবার নিজেও ছেড়ে দাও না। অর্জুন তাকে বলে আমি নিজেই জানি না আমি কি করছি বা কি করব। আমি নিজেই তো অন্ধকারে ডুবে আছি, তোমার দায়িত্ব আমি কিভাবে নেব? যখন আমি ছোট ছিলাম আমার মা দারিদ্রতা সহ্য করতে না পেরে আমার বোনকে সঙ্গে নিয়ে বিষ খেয়ে মারা গেছে। আমার বাবাও এসব সহ্য করতে না পেরে সেও আত্মহত্যা করেছে। সবাই আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়ে চলে গেছে। আজকে আমার জন্য একটা মেয়ে নিক, আর আমি সবখানে ওই মেয়েটাকে খুঁজে বেড়াই। ওই মেয়েটার গল্পও না কিছুটা আমার মত। মেয়েটা যদি বেঁচে না থাকে তাহলে ওর পরিবারও খাবারের অভাবে মারা যাবে। এসব নিয়ে সে খুব হতাশ হয়েছিল। তাই অর্জুন প্রিয়াকে সেখান থেকে চলে যেতে বললে প্রিয়াও সেখান থেকে চলে যায়। এরপর অর্জুন ধীরাজের মোবাইলের সিমে দেওয়া অ্যাড্রেসে যায়। ওই অ্যাড্রেসে মোহন বোরকার নামের একটা ছেলে থাক। ধীরাজের নাম শুনেই মোহন পালানোর চেষ্টা করে, কিন্তু অর্জুন তাকে ধরে ফেলে। তারপর মোহন জানায় সে আর ধীরাজ 2 বছর আগে একই সঙ্গে মূর্তি বানানোর একটা দোকানে কাজ করত। শুরুর দিকে ধীরাজ ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। ও দেবদেবীর মূর্তি না বানিয়ে শয়তান আর রাক্ষসীর মূর্তি বানাতে শুরু করে, যা দেখে সেট আমাদের উপর রেগে যায়। ওকে বকাঝকা করলে ও সেঠের মাথায় আঘাত করে তাকে হত্যা করে।
করে। এরপর আমি ওইখান থেকে ভয়ে পালিয়ে আসি, অর্থাৎ এখান থেকেও অর্জুন তেমন কোনো ক্লু পায় না। ওদিকে পুলিশ স্টেশনে সাদা কমিশনারের সামনে ধীরাজের বয়ান রেকর্ড করার চেষ্টা করছিল, কিন্তু এখন আবার ধীরাজ উল্টোপাল্টা বলা শুরু করে যে তার মাথায় টিউমার। তারা অনেক চেষ্টা করেও ধীরাজের মুখ থেকে সত্যটা স্বীকার করাতে পারে না। তখন সাইকিয়াট্রিস্ট ডক্টর সাদিয়াকে ডেকে পাঠানো হয়। ডক্টর সাদিয়া কথার মাধ্যমে ধীরাজের মুখ থেকে সত্যি জানার চেষ্টা করে। ধীরাজ বলতে থাকে সে তার বাবা মায়ের সঙ্গে কানপুরে থাকতো, তার বাবার ট্রান্সফার হলে তারা গোয়ায় চলে আসে, আর এখানে তার বাবা মা তাকে জোর করে বিয়ে করিয়ে দেয়, তবে পরে সে তার স্ত্রীকে ছেড়ে দেয়। সেটা শুনে ডক্টর সাদিয়া বলে, কেন রে, তুই কি নপুংসক নাকি মেয়েদের ঘৃণা করিস? তখন ধীরাজ বলে, দুটোই, কিন্তু আমি নিজেই নিজেকে নপুংসক বানিয়েছি। এক রাতে দেবী আমার স্বপ্নে এসেছিল, সেই আমাকে এই আদেশ দিয়েছে। এরপর আমি কিন্নর নির্মলা পান্ডের কাছে গিয়ে বলেছি আমাকে তোমাদের মতো বানিয়ে নাও। ওরা তখন আমার কথা মেনে নিয়েছে, আমাকে ওদের সঙ্গী করে নিয়েছে। সাদিয়া সত্য বলানোর জন্য আরো অনেক কথা বলতে থাকে, কিন্তু ধীরাজ উত্তেজিত হয়ে সাদিয়ার উপর অ্যাটাক করে দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে কূপের ভেতর রেশমা মেয়েদের লাশ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ছোট্ট একটা সুড়ঙ্গ দিয়ে ওই কূপ থেকে বাইরে বেরিয়ে আসে। সকালে নির্মলা পান্ডে পুলিশ স্টেশনে এসেছে ধীরাজকে ছাড়িয়ে নিতে। নির্মলা অনেক পাওয়ারফুল, তার পেছনে অনেক বড় বড় পলিটিক্যাল নেতা রয়েছে। কমিশনার তখন ধীরাজকে কোনোভাবেই ছাড়তে চায় না। তখনই হঠাৎ সিএম কল করে বলে ধীরাজকে ছেড়ে দিতে, ফলে সেও বাধ্য হয়। সাদা এই খবরটা তাড়াতাড়ি করে অর্জুনকে দেয় আর বলে জন একজন পুলিশ অফিসারকে ওদের পেছনে লাগিয়ে দিয়েছে নজর রাখার জন্য। এদিকে রেশমা ওই কূপের ছোট্ট সুড়ঙ্গ দিয়ে একটা জঙ্গলের মধ্যে এসে পড়ে। সে আশেপাশে তাকিয়ে একটু দূরেই একটা মন্দির দেখতে পায়। আহত অবস্থায় সে দৌড়াতে দৌড়াতে সেই মন্দিরে গিয়ে পৌঁছায় আর মন্দিরে থাকা পণ্ডিতকে অনুরোধ করে সে যেন পুলিশকে ফোন করে। আরেকদিকে পুলিশ স্টেশন থেকে বের হয়ে নির্মলা ধীরাজকে নিয়ে মন্দিরে যাওয়ার পরিকল্পনা করে। এই মন্দিরটা নির্মলা নিজের নাচের টাকা দিয়ে তৈরি করেছে, আর মন্দিরের মূর্তি তৈরি করেছে ধীরাজ। এটা সেই মন্দির যেখানে রেশমা আশ্রয় নিয়েছে। তো ধীরাজ আর নির্মলা মন্দিরে প্রবেশ করে। পুলিশ অফিসাররা মন্দিরের বাইরে ওদের জন্য অপেক্ষা করতে থাকে। অর্জুন জনকে কল করে জেনে নেয় তারা এখন কোথায় আছে, এরপর নিজেও রওনা দেয়। নির্মলা এবং ধীরাজ মন্দিরে ঢুকলে পণ্ডিত তাদেরকে বলে এখনই একটা মেয়ে খুব খারাপ অবস্থায় এখানে এসেছে। একটা লোক মেয়েটাকে খুব খারাপ ভাবে মেরে কূপে ফেলে রেখেছিল, মেয়েটা কোনোভাবে এখানে পালিয়ে এসেছে। ধীরাজ তখন জিজ্ঞেস করে মেয়েটা কোথায়? পণ্ডিত বলে মন্দিরের পিছনের ঘরে ওকে রেখে এসেছি, আর পুলিশকেও খবর দিয়ে দিয়েছি। এবার নির্মলা ধীরাজের ওপর সন্দেহ করতে শুরু করে। সবকিছুর পেছনে ধীরাজ নয় তো? সে ধীরাজকে সত্যিটা বলার জন্য বলে, কিন্তু ধীরাজ কোনো জবাব দেয় না। ধীরাজ পুজো করে দেবীর সামনে রাখা অস্ত্রটা হাতে নেয় আর নির্মলাকে নৃশংসভাবে হত্যা করে। পণ্ডিত সেখানে আসলে তাকেও মেরে ফেলে। এরপর যায় রেশমার কাছে। বেচারি রেশমা বাঁচার জন্য কত চেষ্টা করলো, কিন্তু হিংস্র বাঘ আবারও এসে উপস্থিত। ধীরাজ ওই অস্ত্র দিয়ে রেশমাকে টুকরো টুকরো করে ফেলে। রেশমার চিৎকার শুনে পুলিশ ভেতরে ঢোকে, কিন্তু ততক্ষণে সব শেষ। ধীরাজ সেখান থেকে পালিয়ে গেছে। পড়ে আছে শুধু রেশমার নিথর দেহ। রেশমাকে দেখে অর্জুন প্রচুর কান্না করে। সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। রেশমা যেহেতু মুসলিম ছিল তাই তাকে সসম্মানে কবর দেওয়া হয়। তখন তার মা, ছোট ভাই বোনও ছিল। তারা সবাই প্রচন্ড কান্না করছিল। অপরদিকে রাতে প্রিয়ার কাছে একটা কল আসে। তাকে বলা হয় একটা এজেন্সি থেকে আজকে রাতে কিছু শুট করা হবে, আর তারা মডেল হিসেবে প্রিয়াকে সিলেক্ট করেছে, কিন্তু শুটটা আজ রাতেই হবে। প্রিয়াও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আসলে কলটা করেছিল ধীরাজ। সে তার নতুন শিকারের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে অর্জুন নিজের কাছে অপরাধী হয়ে গেছে। সে ওই মন্দিরে আবারও যায়। তখন দেবীর মূর্তি দেখে তার মোহনের কথা মনে পড়ে। মোহন বলেছিল ধীরাজ মূর্তি বানায়, আর যেদিন সে ধীরাজকে ধরেছিল তখন বাড়ির সামনে একটা মূর্তি দেখেছিল। অর্জুন দ্রুত সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ধীরাজ তার পরবর্তী শিকার ধরার জন্য নিজের বেশভূষা বদলে মহানন্দে অপেক্ষা করছিল, কিন্তু প্রিয়া সেখানে যাওয়ার আগেই অর্জুন সেখানে পৌঁছে যায়, আর তাদের দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়। ধীরাজ অর্জুনের সঙ্গে পেরে উঠছিল না। সে সুযোগ বুঝে অর্জুনের হাঁটুতে চাকু গেঁথে দেয়, কিন্তু অর্জুন তবুও থামে না। পরে ধীরাজ অজ্ঞান হওয়ার নাটক করে, আর ঠিক তখনই সেখানে প্রিয়া এসে উপস্থিত হয়। অর্জুন প্রিয়াকে বারবার সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেখানকার অবস্থা দেখে প্রিয়া ভয়ে কান্না করতে শুরু করে। সেই সুযোগে ধীরাজ এবার সেই অস্ত্র দিয়ে পেছন থেকে অর্জুনের উপর আঘাত করে আর তাকে অজ্ঞান করে ফেলে। এরপর ধীরাজ প্রিয়াকে প্রচন্ড মারতে থাকে, আর অডিও রেকর্ডার অন করে প্রিয়ার চিৎকার রেকর্ড
করতে থাকে। সে যখন সেই অস্ত্র দিয়ে প্রিয়াকে টুকরো টুকরো করতে যাবে তখনই অর্জুনের জ্ঞান আসে আর সে ধীরাজকে মারতে থাকে। অর্জুন ধীরাজকে একবারে মারার জন্য অস্ত্র উঠালে তখন সাদা এবং জন সেখানে উপস্থিত হয়। তারা অর্জুনকে থেমে যেতে বলে, আইন হাতে তুলে নিতে নিষেধ করে। তাদের কথায় অর্জুন থেমেও যায়, কিন্তু তখনই ধীরাজ রেকর্ডার অন করে দেয় আর রেশমার চিৎকারের আর্তনাদের আওয়াজ অর্জুনকে পাগল করে ফেলে। সে নিজেকে আর সামলাতে পারে না, ওই অস্ত্র দিয়ে ধীরাজকে হত্যা করে। তখন সাদা এসে ধীরাজকে আরো কতগুলো গুলি করে দেয় যেন অর্জুন ফেসে না যায়। এরপর ওই কূপ থেকে একের পর এক মেয়েদের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে অর্জুন রেশমার গ্রামে গিয়ে তাদের বাড়ির দরজার সামনে কিছু টাকা রেখে আসে যেন কিছুদিন রেশমার ভাই বোন ভালো থাকে। টাকাগুলো হাতে পেয়ে রেশমার মা কান্না করতে শুরু করে। এরপর অর্জুন ফাইনালি চার্চের ভেতর যায় আর সেখানে প্রিয়াও যায়। এরপর অর্জুন প্রিয়াকে আপন করে নেয়। সেই সাথে গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। সেই সাথে শেষ হয় এক সাইকো কিলারের ভয়ঙ্কর অধ্যায়। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।